সবাইকে আমার নতুন সেটআপে স্বাগতম। আজকে খুব বেশি কিছু গুরুত্বপূর্ণ যে বলতে চাই তা না। প্রথমত বাংলাদেশ তো অনেকদিন ধরেই রসাতলে গেছে। আর সে বিষয়ে তো আমার থেকে আপনারা ভালো জানেন। এমন না যে আমি বললে খুব বেশি পরিবর্তন আসবে, আমি না বললে কোনো কিছু মিস আউট হয়ে যাবে। আর প্রতিদিন অসংখ্য, অসংখ্য ইস্যুস তৈরি হচ্ছে। এই আপনি আজকে যদি মনে করেন যে ভাবতেছেন সবচেয়ে বড় ইস্যু কোনগুলা, আপনার হয়তো মনে হচ্ছে করিডোর দিলেও বিএনপি মেয়র নিয়ে একটা ঝামেলা করতেছে কিনা, আসিফ মাহমুদ থাকবে কিনা ক্ষমতায়। এগুলা যখন আপনি ভাবতেছেন, আপনি জাস্ট চিন্তা করে দেখেন 72 ঘন্টা আগে আপনার মাথায় কি চলতেছিল। 72 ঘন্টা আগে আপনি কি ডিফারেন্ট কিছু নিয়ে চিন্তা করতেছিলেন কিনা। 72 ঘন্টা আগে যদি যাইতে পারেন তাহলে চিন্তা করে দেখেন যে তারও 72 ঘন্টা আগে আপনি কি নিয়ে চিন্তা করতেছিলেন। সো ব্যাপারটা দাঁড়ায় গেছে এরকম যে প্রতিদিন আমরা একটা ফাইজলামি করব, ইস্যুতে ভর্তি থাকবে। আর এই কারণে আমি অনেকগুলো বিষয় নিয়ে সরাসরি কথা বলতে চাই না। আমি মনে করি যে এই ডিসকাশনগুলো হচ্ছে ফ্যাকচুয়াল হওয়া উচিত না। কারণ প্রথমত আমি কোনো ধরনের রাষ্ট্রবিজ্ঞান পড়ে ফাটায় ফেলছি এমন মানুষ না। এবং সাধারণত যারা কথাবার্তা বলে পলিটিক্স নিয়ে তাদের বেশিরভাগই তেমন নন। এবং এমন কোনো কথা নাই যে ওই বিষয়ক ডিগ্রি না থাকলে, ওই বিষয়ক পড়াশোনা না থাকলে আপনি কথাই বলতে পারবেন। ইটস নট লাইক দ্যাট। অফকোর্স আপনি বলতে পারবেন, অনেকে মাঠে রাজনীতি করছে, তারা রাজনীতির কথা মাঠ থেকে বলে, তারাও মনে করে যে আমার রাজনীতি নিয়ে কথা বলা উচিত না যেহেতু আমি মাঠে রাজনীতি করি না এখন। তাহলে দাঁড়াচ্ছেটা কি? আমি কেন সমালোচনা করতেছি এই ধরনের আলোচনার? প্রথমত হচ্ছে যে আমি চাইলে কতগুলো পেপার কাটিং, কতগুলো পিয়ার রিভিউড জার্নাল পেপার নিয়ে এসে কনক্লুশন ধরে ধরে দেখাতে পারি যে দেখছেন এই ধরনের গবেষণা হয়েছে, এই জিনিস কাজ করে, ওই জিনিস কাজ করে না, আপনারা যা বলতেছেন সেগুলোর খুব একটা ভ্যালু নাই, অথবা আপনারা যা বলতেছেন না সেগুলোর অনেক আলোচনা হওয়া দরকার। এগুলো আমি কেন বলি না? আমি কিন্তু আমার স্ক্রিনের মধ্যে দেখাইতে চাই না যে অমুক জায়গাতে এই নিয়ে আলাপ হয়েছে, তমুক জায়গাতে ওই নিয়ে আলাপ হয়েছে। কারণ হচ্ছে যে আমাদের দেশের প্রবলেমটা আমার মতে এই জায়গাতে নাই যে আমরা সঠিক তথ্য জানলে অথবা সঠিক বিষয় নিয়ে কথা বললে জিনিসটা ঠিক করে ফেলতে পারবো। মানে ইসলামিস্টদের একটা আইডিয়ার কথা যদি আমি বলি, তারা ধর্ষণ বলতে কি বোঝায় জানেন? তারা ধর্ষণ বলতে বোঝে যেই সেক্সটা হয়েছে বিয়ের বাইরে, এর বাইরে ধর্ষণের সংজ্ঞা তারা জানে না। অর্থাৎ গার্লফ্রেন্ডের সাথে যদি আমি সেক্স করি তাহলে ওরা বলবে কি এখানে একটা ধর্ষণ হয়েছে। আবার যদি আমার গার্লফ্রেন্ডকে কোনো একজন রেপিস্ট রেপ করে তাহলে ওরা বলবে কি যে ধর্ষণ হয়েছে। আবার যদি আমি এমন কোনো একটা মানে সেক্সুয়াল ইন্টারকোর্সের মধ্যে পড়ে যাই যেখানে আসলে আমার কোনো সম্মতি নাই, তারা ওটাকে বলবে ধর্ষণ হয়েছে। মানে ব্যাপারটা দাঁড়াচ্ছে যে তারা ধর্ষণের সংজ্ঞাটা জানে না। তারা মনে করে যে যে কোনো ধরনের সেক্স যেটা বিয়ের বাইরে হয়েছে ওইটাকে আমরা ধর্ষণ বলতেছি। আসলে তো ব্যাপারটা এমন না। ধর্ষণ হচ্ছে বলপূর্বক, অর্থাৎ যেখানে বল প্রয়োগ করতে হয়, অর্থাৎ যেখানে সম্মতি ছিল না। সো মানুষজন ওরা আবার প্রশ্ন করতে চেষ্টা করে, দেখবেন শিক্ষিত লোকজন বিশ্ববিদ্যালয়ে পড়ে, ওরা বলে যে কনসেন্টকে আমরা কেন গুরুত্ব দিব, সামাজিক অপরাধ হবে না কেন বিয়ের বাইরের জিনিসপাতি। ব্যাপারটা হচ্ছে যে ঠিক যে কারণে আপনার গলার মধ্যে কেউ চাকু ধরে আপনার ফোনটা নিয়ে গেলে ওটাকে আমরা বলপূর্বক ফোন ধার করা বলি, তেমনইভাবে আপনাকে কেউ গায়ের জোরে ধর্ষণ করলে সেটাকে আমরা ধর্ষণ বলতেছি। এই সহজ জিনিসটা যদি একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র না বুঝতে পারে, হুইচ মিনস যে আমাদের আসলে এখন ওই ধরনের পর্যায়ে আমরা নাই যেখানে থাকলে আমরা করব কি, আম, কোনো একটা ভিডিওর মধ্যে ফ্যাক্টস অ্যাড করে, ছবি অ্যাড করে, পেপার কাটিং অ্যাড করে, থিসিস রিভিউ অ্যাড করে আমরা একটা কন্টেন্ট বানাইলে সেটা কাজ করবে। আমার ধারণা হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশের একটা বড় অংশ যারা শিক্ষিত বলে নিজেদেরকে দাবি করে তাদের প্রবলেম হচ্ছে তারা জানেও না যে তারা জানে না। এই ধরনের জিনিসগুলোর সমস্যা হচ্ছে তাদের যে জীবনের দিকে তাকায় যে দেখার একটা চোখ থাকতে হবে, সেই চোখটা ওদের নাই। এই চোখটা গজানোর জন্য আমি আমার অনলাইন পার্সোনা এভাবে ক্যারি করি, যেখানে আমি হয়তো ফেসবুকে যারা আমাকে ফলো করেন তারা দেখবেন যে ওখানে হয়তো আমি হঠাৎ করে প্রচণ্ড গালাগালি করতেছি কোনো একটা জিনিস নিয়ে। আমি আওয়ামী লীগকে ব্যাপক সমালোচনা করতেছি, বিএনপিকেও সমালোচনা করতেছি, ছাত্রদের এই দলকেও সমালোচনা করতেছি। মানে
কেন করতেছি সমালোচনাগুলো? এটার উদ্দেশ্য সমালোচনা না। আপনি যদি খুবই কেয়ারফুলি খেয়াল করেন, আমার প্রত্যেকটা স্ট্যাটাস অথবা বেশিরভাগ স্ট্যাটাসের মধ্যে আমি বিটুইন দ্য লাইন জিনিসপাতি নিয়ে কথা বলছি, যেটা সরাসরি আপনি দেখতে পাচ্ছেন না হয়তো। কিছু আসতে খুবই ইনস্ট্যান্ট রিয়াকশন, দ্যাটস কমপ্লিটলি ন্যাচারাল। কিন্তু এই জিনিসগুলো আমি খেয়াল করছি যে আমাদের দেশের মানুষজনের বুদ্ধিবৃত্তিক অবস্থা হচ্ছে যে আমি যদি কাউকে এরকম ছবি তুলে এনে বলি যে দেখেন ভ্যাকসিন নিলে কিন্তু আসলে আপনার করোনা ভাইরাস আরো বেশি করে ধরবে, অনেকে ওইটাকে আবার রেফারেন্স হিসাবে ইউজ করবে। মানে ওর ওই চিন্তা ক্ষমতাটা নাই যেখানে সে সঠিক ভুল ভ্রান্তি সত্য এগুলোকে আলাদা করতে পারবে। তাহলে দাঁড়াচ্ছে হচ্ছে যে যদি আমি এখন ফ্যাকচুয়াল জিনিসগুলো যারা করতেছে তাদের মধ্যে তো অফকোর্স অনেকে আছে খুবই ডেডিকেটেড কর্মী, তারা হচ্ছে খুবই চায় যে তাদের কথাটা মানুষের কাছে পৌঁছায় দিতে বা বলতে। তারা সর্বাত্মক চেষ্টা করতেছে যে যাতে নিখুঁত হয়, তথ্যটা যাতে সলিড হয়, গ্রাফিক্সটা যাতে ভালো হয়, সেটা খুবই অ্যাপ্রিসিয়েবল। কিন্তু আমি আরও ফান্ডামেন্টাল জিনিসটা কাজ করতে চাই, যেখানে আমি বলতে চাই যে আপনারা অনেকে হয়তো এই জিনিসগুলো মিস করতেছেন যে মানুষ ধর্ষণের সংজ্ঞা জানে না। মানুষ অনেক বিষয় নিয়ে ভুল ধারণা রাখে। যেমন আমরা এখন একটা ক্লাস্টার ফাঁকের মধ্যে আটকে আছি, তাই না? যে আওয়ামী লীগ সরকার নির্বাচন দিত না। তারা কি করত? তারা হচ্ছে যা মন চায় তাই করত নির্বাচনের আগে, এবং নির্বাচনের সময় আসলে তারা প্রত্যেকটা জিনিস কনস্টিটিউশনকে ব্যবহার করে লুপহোল খুঁজে বের করত এবং নির্বাচনগুলো করত। যেটা নিয়ে আমি 2024-এর নির্বাচনের আগে আমি একটা পোস্ট লিখছিলাম। মানুষজন খুব ক্ষেপে আছে, অনেকে অনেকে ওই পোস্টের রেফারেন্স দিয়ে বলে কি যে ও তো আওয়ামী লীগের দোসর, ও তো আওয়ামী লীগের দালাল। ওখানে আমি বলছিলাম যে আমি তো আওয়ামী লীগকে ভোট দিব এখন ভোট হইলে। এবং আমি ওই পোস্টের মধ্যে ওই আলোচনাগুলোর মধ্যে বিএনপিকে চরমভাবে সমালোচনা করছি। কারণ বিএনপি কেন নির্বাচনে যাচ্ছে না? স্ট্র্যাটেজির কথা যদি আপনি বলেন, এইটা হয়তো ইউরোপে কাজ করতে পারে, আমেরিকায় কাজ করতে পারে, যে আপনি একটা নির্বাচন হচ্ছে আপনি যাচ্ছেন না ওখানে, কারণ কি নির্বাচনটা আসলে একটা ভুয়া জিনিস হবে, জানেন আপনি আগে থেকে। তাই আপনারা বয়কট করে সারা পৃথিবীর চোখ ঘুরে গেল যে ওকে আপনি বয়কট করতেছেন। এই জিনিসটা বাংলাদেশের জন্য তো কাজ করবে না। কাজ করলে তো আপনি, যদি এখানে এই এই ধরনের রেভলিউশন না হইতো, তাহলে বিএনপি চাইলে আরও 20টা নির্বাচন বয়কট করতে পারতো, এবং আওয়ামী লীগ সংবিধানের ভেতরে থেকেই আরও 20টা নির্বাচন করতে পারতো, এবং 20টাতে আওয়ামী লীগ সাংবিধানিকভাবে একটা সুষ্ঠু এবং সঠিক নিরপেক্ষ নির্বাচন করে জয়লাভ করে ফিরে আসতো ক্ষমতায়। আসতো কিন্তু। এখন আপনি এই জিনিসগুলো দেখতে পাইতেছেন না কেন? কারণ হচ্ছে আপনি কেন বিএনপিকে সাবাস বলতেছেন? বাংলাদেশের অনেক বোদ্ধা গজাইছে। কেউ কেউ টিভিতে যেও বলে যে বিএনপি তো খুব ভালো কাজ করছে, জাতীয় পার্টি তো খুব খারাপ কাজ করছে, তারা নির্বাচনে গেছে। এখন জাতীয় পার্টি যদি মানে একসাথে কাজ করে আওয়ামী লীগের, সেটা তো জাতীয় পার্টির হিসাবটা ডিফারেন্ট। কিন্তু বিএনপি যে নির্বাচনে যায় নাই, এটা কোনো হাততালি দেওয়ার মতন ঘটনা হয় নাই। বিএনপি বাংলাদেশের বা উপমহাদেশের যেই রাজনৈতিক বাস্তবতা বলে তো একটা কথা বলে সবাই, চাপে পড়লে বিপদে পড়লে ফাতরামি করতে গেলেই বলে কি রাজনৈতিক বাস্তবতা এরকম না, তাই আমরা করতে পারতেছি না। তো যাই হোক, ব্যাপার হচ্ছে যে এই রাজনৈতিক বাস্তবতাটা হচ্ছে এরকম যে বাংলাদেশে যদি আপনি আসলেই জনগণের জন্য কাজ করতে চান, আপনি যদি আসলেই দেশের জন্য কাজ করতে চান, আপনি যদি আসলে বিরোধী দল হইতে চান, আপনি প্রত্যেকটা নির্বাচনে অ্যাটেন্ড করবেন। আপনি যাবেন, ভোট কেন্দ্রে যাওয়ার পরে ছাত্রলীগ আপনাকে পিটায় বের করে দিবে, কারণ আপনার তো নেতাকর্মী অলরেডি সবাই জেলখানাতে, রাইট? সো আপনি গেলেই মাইর খাবেন, এবং মাইরটা যে খাবেন সেটা যাতে খুব ভালো মতন ভিডিও করা যায়, খুব ভালো মতন প্রচার করা যায়, সেই জন্য আপনি নির্বাচনে যাবেন। নির্বাচনের মানে নির্বাচন বয়কট করার কোনো স্ট্র্যাটেজি বাংলাদেশের মতনটা দেশের মধ্যে কারো হইতে পারে না। এই জন্য বিএনপিকে অসম্ভব ক্রিটিসাইজ করি। আমি নির্বাচনের আগে একটা পোস্ট লিখছিলাম যেখানে আমি বলছিলাম যে আওয়ামী লীগ তো জিতবেই, এবং আওয়ামী লীগ কিসে জিতবে জানেন? এই নির্বাচনটা আওয়ামী লীগ জিতবে সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জিতবে। কনস্টিটিউশনে যদি দিকে তাকান, তাহলে সেইটাকে আপনার বলতেই হবে টেকনিক্যালি ওটা সুষ্ঠু নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন। প্রতিপক্ষ নাই, এটাকে আওয়ামী লীগের দোষ, সেটা আওয়ামী লীগ কখন বলবে? ভোটের দিন বলবে। অফকোর্স সে 5 বছর ধরে মানুষকে বন্দি করছে, এমন একটা ভয়ের রাজত্ব কায়েম করছে যেখানে কেউ কথা বলতে পারে না, আন্ডারস্ট্যান্ডেবল। কিন্তু যেদিন ভোটটা হয়েছে ওই দিন কিন্তু ও বলবে যে ওপেন ছিল, বিএনপি আসে নাই ভোট দিতে। সবাইকে আমরা ডাকছি যে প্লিজ আসো ভোটটা দাও, আসে নাই, আমি কি করব? যেহেতু বিএনপি আসে নাই, বিএনপির ভোটগুলো কেউ দেয় নাই, আমি সব জায়গাতে মেজরিটি, আমার 95% ভোট, আমি ম্যাসিভ মেজরিটি পেয়ে জিতছি। এটা কি আওয়ামী লীগ বলতে পারে না? পারে। কেন পারতেছে? কারণ বিএনপি তাকে অ্যালাউ করতেছে এটা বলার জন্য। আপনি জেলখানায় যাবেন, মাইর খাবেন, ভূত হয়ে যাবেন ময়রা, এই ভয় আপনি যাচ্ছেন না মাইরটা খাইতে। মাইরটা খাওয়া তো বিশেষ জরুরি। মাইর খাওয়াটাই তো রাজনীতি। যখন আপনি বিরোধী দলে আছেন তখন তো মাইরটা খাওয়াই রাজনীতি। তো এই কথাগুলো যখন আমি বলি তখন আমার নামে ট্যাগ দেওয়া হতে পারে খুব সহজে যে ও তো আওয়ামী লীগের লোক, অথবা সামনে বিএনপির ব্যাপারে আমি অনেক কিছু বলবো, যেখানে যখন আমাকে বলা হবে ও তো বিএনপির লোক। অলরেডি গতকালকে আমি দেখছি একজন আমাকে বলছে যে এই কেপি মনে হচ্ছে
জামাতের ডিপ স্টেট নাকি আমি, মানে আমি হচ্ছি জামাতের নাকি একটা সেল, আমি এখানে এসব কথাবার্তা বলি কিন্তু আসলে আমি কাজ করতেছি জামাতের সাথে। এদিকে আমাদের মাহফুজ আলমের মতে, মাহফুজ আলম একটা শব্দ ব্যবহার করছিলেন প্রোপাগান্ডু। তো আমাদের আছে প্রোপাগান্ডু মোহাম্মদ ইশরাক। ওনার ধারণা হচ্ছে আমি বিহারি। এবং যখন আমি সমকামীদের পক্ষে কথা বলছি বিভিন্ন সময়, মানে পক্ষেও অনেক সময় বলি না, আমি চেষ্টা করতেছিলাম বুঝাইতে যে আসলে জেন্ডার কিভাবে কাজ করে, মানে পক্ষে বিপক্ষের কথা না, ফ্যাক্টস। সেখানেও মানুষজন আমাকে সমকামী বানাইছে। এবং এইরকম ধরনের প্রচুর আলোচনা করতে যাওয়ার প্রথম সমস্যা হচ্ছে যে আমার অডিয়েন্স তো বুঝে না যে কি নিয়ে কথা হচ্ছে। ব্যাপারটা এরকম হচ্ছে যে আমি বলতেছি তালের আলাপ, আমার অডিয়েন্স শুনতেছে বালের আলাপ। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে এই ইন্টারমিডিয়েট জায়গাটা নিয়ে কাজ করার লোক আছে কিছু, যেমন মহিউদ্দিন মোহাম্মদ ভাই। মহিউদ্দিন মোহাম্মদ ভাইয়ের কাজটা হচ্ছে যে যেই মানুষগুলোকে আমি যখন বলি যে নির্বাচন সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে যদি বিএনপি না যায়, এবং আওয়ামী লীগকে আপনি দোষ দিতে পারবেন না, কারণ আওয়ামী লীগ তখন বলবে যে আমি তো নির্বাচন কল করছি, সবাইকে ওপেন রাখছি, আপনি নিবেদন কিনতে পারতেন, আপনি নির্বাচনের মার্কা দিতে পারতেন, আপনি নির্বাচনের প্রচারণা চালাইতে পারতেন। বাস্তবতা যদিও আলাদা, প্রচারণা চালাতে গেলে হয়তো টেঙ্গি ভেঙে দিত, বাট আওয়ামী লীগ বলবে এটা। এবং আপনি আসেন নাই, দ্যাটস নট মাই ফল্ট। এবং আপনি এটা কাউন্টার দিতে পারবেন না, তখন আপনি তখন বলতেই পারেন যে আমরা তো আসলে পারি নাই করতে, তোমরা আমাকে বন্দি করে রাখছিলে। বললাম না, অলরেডি দ্যাট ডে হ্যাজ বিন পাস, রাইট? ওই গতকালকে ভোটের দিন শেষ হয়ে গেছে, আপনাকে এখন 5 বছর বসে থাকতে হবে। এবং সর্বাত্মক আন্দোলন করে বাংলাদেশের কোনো রাজনৈতিক দল আসলে সরকার ফেলে দিবে, দ্যাটস কোয়াইট ইম্পসিবল। কারণ হচ্ছে বাংলাদেশের কোনো দলের প্রতি বাংলাদেশের জনগণের কোনো ভরসা নেই। তো এই জিনিসগুলোকে যখন আপনি মানে সবগুলোকে অ্যাকুমুলেট করে কথা বলাটা বা শোনাটা একটা গুণের ব্যাপার আছে। যখন আমি বলতেছি যে আমি এখন মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে কথা বলাটা ব্যাকফায়ার করবে বা খুব একটা কার্যকর কিছু হবে না, কারণ আমি মুক্তিযুদ্ধের 3টা জিনিস নিয়ে কথা বলতে যদি চাই এখন, যেগুলো আসলে খুবই গ্লোরিফাইড জিনিস, তাহলে জামাত অথবা ওই ধরনের পাকিস্তানপন্থী শক্তি দেখবেন 200টা আইডিয়া স্প্রেড করতেছে ফেসবুকে, প্রপাগান্ডা, হ্যাভ ট্রুথ, মানে মুক্তিযুদ্ধের সময়কার। আপনি ওর সাথে পারবেন না, তো ওর প্ল্যাটফর্মকে দুর্বল না করে আপনি এখন মুক্তিযুদ্ধের কোর জিনিসপাতি নিয়ে কথা বলবেন না, বরং এখন কথা বলা উচিত মুক্তিযুদ্ধের বিতর্কিত বিষয় নিয়ে। এই কথাটা যখন আমি বলতেছি তখন মানুষজনের মাথার উপর দিয়ে চলে যাচ্ছে। বা অনেক কিছু আছে যেগুলো আমি বললে মানুষের মাথার উপর দিয়ে চলে যায়। যেটা বলতেছিলাম যে সময় অনেক অনেক একটা ক্রিটিক্যাল সময়ের থ্রুতে আমরা যাচ্ছি, এবং এই ক্রিটিক্যাল সময়টার মধ্যে সঠিক জিনিসগুলো দেখাটা অনেক কঠিন মানুষের জন্য। অর্থাৎ এই মুহূর্তে আপনি যদি একজন আওয়ামী লীগের সমর্থক হন, যিনি মনে করেন শেখ হাসিনাই সঠিক মানুষ, তাহলে আপনি সঠিক অবস্থান আসলে নাই। এটা আমার অপিনিয়ন না, ইউ আর জাস্ট রং। এখানে থাকার কোনো কোনো ধরনের এমন না যে ওর অপিনিয়ন এটা, আমার অপিনিয়ন এটা না। যেমন সূর্য পশ্চিম থেকে উঠে কি উঠে না, ওইটা যেরকম কোনো অপিনিয়নের বিষয় না, সেরকম এরকম কোনো অপিনিয়নের বিষয় না এটা। আপনি যদি এখনো মনে করেন যে আওয়ামী লীগের সমর্থক আপনি এবং শেখ হাসিনা ছিল নিষ্পাপ, তাহলে আপনি রং, ক্লিয়ারলি রং। তো আপনারে আমি আপনার সাথে কমিউনিকেট কেমনে করবো? আপনি তো ভাষায় বুঝেন না। আপনার অবস্থা হচ্ছে ক্লাস 2 এর সেই বাচ্চার মতন যে গণিত মাত্র শেখা শুরু করছে। আমি কথা বলতেছি ক্যালকুলাস নিয়ে, আপনি বুঝতেছেন না। আপনার কাছে মনে হচ্ছে যে কি ব্যাপার, এগুলো সব প্রপাগান্ডা বিশ্বাস করতেছে কেন? এখানে কোনো প্রপাগান্ডা হচ্ছে না। এবং সব জায়গাতে প্রপাগান্ডা খুঁজে বের করার যে টেন্ডেন্সি, এটা একটা ইস্যু। এবং এখানে যখন আপনি মনে করেন যে এনসিপি তো একটা খুবই ভালো দল, আপনি রং। আপনি যদি মনে করেন নাহিদ আসিফরা যত যাই করুক, ওরা তো আমাদেরকে স্বাধীনতা এনে দিছে, আপনি রং। স্বাধীনতা বাংলাদেশে একবারই আসছিল 1971 সালে। নাহিদ আসিফ কি স্বৈরাচারের কাছ থেকে আপনাকে রক্ষা করেছে? কাইন্ড অফ ইয়েস। বাট তার সাথে এখন নাহিদ আসিফের প্রতি লয়্যালটি দেখানোর কোনো গ্রাউন্ড নাই। কারণ আপনি ওই জায়গাটা দিতে পারবেন না তো জনগণকে, যে আপনি বলবেন আমি আপনাকে দিব মূলা, তারপর আপনি দিবেন ওকে ঝুলায়। এটা তো হবে না। আপনি যদি এখন মনে করেন যে ঠিক আছে বিএনপি তাহলে হচ্ছে একমাত্র দল যার উপর ভরসা করতে হবে, কারণ যেহেতু আওয়ামী লীগ নাই, ওইদিকে জামাত মানে একদম মুখ বেদান করে বসে আছে, এনসিপি যেহেতু কথা দিছে একরকম কাজ করতেছে মোল্লাদের মতন, তাহলে তো বিএনপি একমাত্র দল। আপনি এখানেও রং। বিএনপিকে আমি সাপোর্ট করব, বিএনপিকে আমি ক্যাম্পেইন করব বিএনপির জন্য, আমি ভোট দিলে বিএনপিকে দেবো এবার। কিন্তু দ্যাট ডাজেন্ট মিন যে বিএনপি ধোয়া তুলসী পাতা। বিএনপির সাথে আওয়ামী লীগের তফাৎটা মোটা দাগে দেখলে খুবই কম। আমরা যদি কেয়ারফুল এনাফ না হই, তাহলে বিএনপি যেটা করবে, বিএনপি আরেকটা আওয়ামী লীগ হবে, বাট আওয়ামী লীগের ভুলগুলো দেখে শিক্ষা নিয়ে হবে, যে কারণে আপনার মনে হবে না ও আওয়ামী লীগ হইতেছে। সো বিএনপিকে প্রচণ্ড প্রেশারে রাখতে হবে। আমি বিএনপির জন্য ক্যাম্পেইন করতে রাজি আছি, আমি বিএনপিকে ভোট দিব। আমি বাকিদেরকে বলবো যে আপনি বিএনপিকে ভোট দেন, কিন্তু আমাদের কাজ হচ্ছে বিএনপিকে এক্সট্রিমলি প্রেশারে রাখা কিছু জিনিসের ব্যাপারে। তো আপনি যদি মনে করেন যে ঠিক আছে তাহলে তো বিএনপি জোস পার্টি, বিএনপি আমার পার্টি, সেখানেও আপনি রং। এখানে যদি আপনি মনে করেন যে ইসলামিস্টরাই হয়তো দেশ বাঁচিয়ে দিতে পারবে, আপনি রং। আপনি যদি মনে করেন যে আপনি সেনা শাসন চান, সেনা শাসনটাই হয়তো দেশকে রক্ষা করবে, আপনি রং। এখানে এরকম কোনো জায়গা নাই যেগুলো মানুষ, যদি আপনার ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যাবিলিটি কম থাকে, বা আপনি যদি বুঝতে না পারেন অনেকগুলো জিনিস একসাথে একটা কথা বলার সময়, যদি আপনার সবগুলো বিগার পিকচারের সমস্ত ফ্যাক্টর অ্যাট দ্য সেম টাইম
কন্টিনিউয়াসলি ক্যালকুলেট করতে করতে কথা না বলেন, তাহলে আপনি মোস্ট প্রবাবলি রং। এবং এরকম লোক বেশি কেন? আমি তো এরকম লোক অত বেশি দেখি না অন্যান্য জায়গাতে, বাংলাদেশে বেশি দেখি। বাংলাদেশে খুব বাইনারি আইডিয়া, খুবই লিনিয়ার আইডিয়া, খুবই জেনারেলাইজড আইডিয়াকে মানুষ একদম বুকে জড়ায় বসে থাকতে চায়। ইভেন একটা আমেরিকার পলিটিক্স না বোঝা ছেলের সাথে কথা বললেও দেখি যে তাও দুই তিনটা রং যে হইতে পারে সেটা ব্যাপারে তার একটা দুই তিনটা ভিন্ন বাস্তবতা থাকতে পারে, সেই ব্যাপারে তার একটা স্লাইট আন্ডারস্ট্যান্ডিং আছে। বাংলাদেশের মানুষের এটা নাই। এ কারণে আমি এই জিনিসটা করব না। আমি হচ্ছে ছবি নিয়ে এসে আপনাদেরকে জিনিস দেখানোর চেষ্টা না করবো আনলেস অ্যাবসলিউটলি নেসেসারি। প্রথমে তো ডায়ালগটা করতে হবে, কথা বলতে হবে তাকে। আপনি যে একদম বেসিক জিনিস বোঝে না মানুষজন, অথবা যারা বেসিক জিনিস বোঝে তারা যে মানে কিছু বেসিক জিনিস বোঝে, কিছু বেসিক জিনিস বোঝে না, এগুলোর তো নিরাময় করতে গেলে আমাদের এগুলোকে হিট করতে হবে। এই জন্য আমার ফেসবুকের মধ্যে আমি গালি দেব, আমি আমার ফেসবুকের মধ্যে ভয়ঙ্কর ভয়ঙ্কর কথা বলবো, যেগুলো আসলে প্রত্যেকটা কথা রাইট, লেজিট, মানে খুবই বর্তমান পরিস্থিতি অনুযায়ী এবং বাস্তবতা অনুযায়ী খুবই ট্রু। যদি আপনার কাছে মনে হতে পারে যে এগুলো কি হচ্ছে, কেন কেপি মনে এই ধরনের বালের কথা বলতেছে, কিন্তু কথাগুলো তো আপনাকে তো ওই পর্যায়ে যাইতে হবে আগে, না হলে তো আমাদের আসলে ওই বামপন্থার লোকজনের মতন হয়ে যাবে। মানুষকে বই পড়াইতে থাকে, কারণ ওই পর্যায়ে উঠতেই পারে না যেখানে গেলে বিপ্লবটা শুরু হবে। আপনারা তো আমার ওই জায়গাতে নিয়ে যাইতে হবে আগে। সো আমি চাই যে আমি এটা কন্টিনিউ করব, এবং নতুন সেট আপ কেমন লাগলো সেটা জানাবেন। আশা করি আগের থেকে বেটার সাউন্ড পাওয়া যাবে। আর কালার মানে লাইট আর একটু বেটার করতে পারবো হয়তো ইভেনচুয়ালি, একটা জিনিসের জন্য অপেক্ষা করতেছে, এটা এখনো আসে নাই। তারপরে জানায় যে এটা আগের থেকে বেটার কিনা, লাইটিং অ্যান্ড এভরিথিং এলস। অ্যান্ড আমরা নিয়মিত কথাবার্তা বলবো আগের মতোই। এটা যেহেতু একটা ইনফর্মাল ডিসকাশন, এবং আমি বলতে আসলাম যে কি নিয়ে আমি কথা বলতে চাই এবং কেন, মিনওয়াইল আমি টেস্ট করতে চাইলাম সিস্টেমটা কেমন কাজ করতেছে। সো আজকের মতন এতটুকুই। ভালো থাকবেন সবাই। আশা করি সামনের দিনগুলো খুবই উদ্বেগের সাথে দেখতে থাকবেন আমার মতোই। আজকের মতন বিদায়।